জীবনের প্রতি পদে আমরা নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো কল্পনাও করেছেন যে আত্মা নিয়ে নেশা করাটাও কিছু মানুষের বিনোদনের মাধ্যম হতে পারে? আর পরিস্থিতি এরকম দাঁড়ালে তার ভয়ঙ্কর পরিণতি কী হয় জানতে হলে অবশ্যই শুনতে হবে এই মুভির এক্সপ্লেনেশন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে ডাকেট নামে কাউকে খুঁজছে। পার্টির মধ্যে অনেক খোঁজার পর তাকে একটি রুমে লকড অবস্থায় পাওয়া যায়। সিন একটু এগোলে আমরা বুঝতে পারি ডাকেটকে তার দাদা কোল খুঁজছিল। কোল তার ভাইকে রুম থেকে বের করে আনলে আমরা দেখি পার্টিতে থাকা সকল ছেলে মেয়ে এই সিনটির ভিডিও রেকর্ড করছে। কোল এইসব দেখে বিরক্ত হয় এবং তাদের কাছে গিয়ে এগুলো বন্ধ করতে বলে। হঠাৎই ডাকেট তাদের সামনে তার দাদাকে বুকে স্ট্যাপ করে এবং তারপর নিজেই নিজেকে চোখে স্ট্যাপ করে মেরে ফেলে। এরপর সিন শিফট হলে আমাদের আলাপ হয় মিয়ার সঙ্গে। আমরা বুঝতে পারি তার মা রিসেন্টলি মারা গেছে। সিনেমা কিছুটা এগোলে আমরা দেখি মিয়া ও তার বাবার মাঝের রিলেশনশিপ খুব একটা ভালো ছিল না। মিয়াকে কেউ ফোন করে তাকে তার বন্ধুর ভাইকে পিক আপ করতে বললে মিয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। মিয়াকে আমরা দেখি রাইলিকে পিক করতে। রাইলি মিয়ার বেস্ট ফ্রেন্ড জেডের ভাই। তার বেস্ট ফ্রেন্ড বিজি থাকায় সে মিয়াকে বলেছিল পিক করার কথা। রাস্তায় যাওয়ার সময় হঠাৎই তারা দেখে একটি মৃতপ্রায় বেবি ক্যাঙ্গারু। রাইলি ক্যাঙ্গারুকে দেখে কষ্ট পায় এবং মিয়াকে বলে অ্যানিম্যাল রেস্কিউ হেল্পলাইনে ফোন করার জন্য, কিন্তু মিয়া বলে তাদের আস্তে আস্তে ক্যাঙ্গারুটা বাঁচবে না। সে বলে একটাই উপায়, তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যাবে। আমাদের বুঝতে অসুবিধা হয় না সে ক্যাঙ্গারুটাকে হত্যা করার কথা বলছিল, কিন্তু অদ্ভুতভাবে গাড়িতে ওঠার পর সে কোনো কিছুই না করে বেরিয়ে যায়। রাইলি জিজ্ঞাসা করে কেন সে এমন করলো। মিয়া বলে তাকে অন্য কেউ হেল্প করবে। এরপর তারা বাড়ি গেলে আমরা দেখতে পাই জেড ফোনে ব্যস্ত। রেইলি তার দিদির নামে মায়ের কাছে নালিশ করবে বলে চলে গেলে মিয়া আর জেড একসাথে টাইম স্পেন্ড করে। মিয়াকে আমরা মুভির মোস্ট অফ দ্য টাইম জেডের বাড়িতেই দেখতে পাই। এরপর আমরা জেডকে দেখি স্ন্যাপচ্যাট ওপেন করে মিয়াকে কিছু দেখাতে। সেই ভিডিওতে দেখা যায় একটা মেয়েকে পোজেসড অবস্থায় চেয়ারে বাঁধা থাকতে, এমনকি মেয়েটা তাদের বন্ধু ছিল। জেড এইসব বিশ্বাস না করলেও মিয়া বলে ট্রাই করে দেখার জন্য। মিয়া জেডকে এই নতুন চ্যালেঞ্জ ট্রাই করার জন্য বলে, কিন্তু জেড রাজি হয় না। মিয়া বলে এটা তার মায়ের 2 বছরের বাৎসরিক আর এখনও সে ভুলতে পারেনি তার মায়ের স্মৃতি। স্বভাবতই মিয়ার মন ভালো করার জন্য জেড যেতে রাজি হয়। জেড তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলকেও সেখানে ইনভাইট করে। এরপর জেডের মা সিউ বাড়ি এলে মিয়া তার কাছে শেয়ার করে সে তার বাবার কাছে থাকতে পছন্দ করে না। তার বাবা অতিরিক্ত ডিপ্রেসিং। সিউ মিয়াকে সান্ত্বনা দেয় এবং বলে সে স্ট্রং এবং এগুলোকে ওভারকাম করতে পারবে। এরপর রাত হলে আমরা দেখি জেড, রেইলি ও মিয়া একসাথে সেই পার্টিতে যাচ্ছে। জেড রেইলিকে নিয়ে যেতে রাজি না হলেও সে বলে সে তার মাকে বলে দেবে সে আজ তাকে নিতে যায়নি, এবং এতে জেড বাধ্য হয় রাজি হতে। এরপর পার্টিতে গেলে আমরা দেখতে পাই অন্যান্য ছেলে মেয়েরা মিয়াকে খুব একটা পছন্দ করে না। তাদের মধ্যে একটি মেয়ে হেলি জেডকে জিজ্ঞাসা করে মিয়াকে কি করতে এনেছে। জেড মিয়ার পক্ষ নিয়ে বলে মিয়া লিটারেলি তার কোনো ক্ষতি করেনি। এবার হেলি বোঝানোর চেষ্টা করে যে মিয়া তার বয়ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে, কিন্তু জেড এইসব পাত্তা দেয় না এবং পার্টি করতে চলে যায়। এরপর আমরা দেখি তারা পার্টি স্টার্ট করবে বলে ব্যাগের ভিতর থেকে সিরামিকের একটা হাত বার করে। আমরা জশ এবং হেইলিকে দেখি মেনলি এই হাতের দায়িত্বে থাকতে। এরপর হেইলি জিজ্ঞাসা করে কে প্রথমে ভলেন্টিয়ার করতে চায়। মিয়া হাত তুললে তারা মিয়াকে চিয়ার করে। এরপর জশ মিয়াকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। হেইলি ক্লিয়ারলি জানায় 90 সেকেন্ডসের বেশি এটা চলবে না। মিয়া জিজ্ঞাসা করে কেন 90 সেকেন্ডসের পর কি হবে। হেইলি বলে ওরা তোমার সাথে থেকে যাবে। এরপর জশ বলে তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তোমার আত্মা ওদের সাথে থেকে যাবে। এরপর হেইলি একটা ক্যান্ডেল জ্বালায় অন্ধকার জগতের ডোর ওপেন করার জন্য।
ক্যান্ডেল নেভালে সেই পোর্টাল বা ডোরও ক্লোজ হয়ে যাবে। এরপর হেইলি মিয়াকে বলে সেই সিরামিকের হাতটা ধরার জন্য। আমরা দেখি সঙ্গে সঙ্গে জেড আর রেইলি ছাড়া আশেপাশের সকলে মোবাইলের ক্যামেরা অন করে। হেইলি মিয়াকে বলে টক টু মি বলার জন্য। এরপর মিয়া টক টু মি বলে যেই সামনে তাকায় সে একটা বৃদ্ধ মানুষের আত্মা দেখতে পায়। মিয়া ভয় হাতটা ছেড়ে দেয়। এরপর আমরা আশেপাশের সব টিনেজারদের হাসতে দেখি। তারা শুধু এতেই ক্ষান্ত হয় না। এরপর হেইলি মিয়াকে বলতে বলে আই লেট ইউ ইন। মিয়া প্রথমে ভয় পেলেও সকলে তাকে চিয়ার আপ করলে মিয়া হাত ধরে তা বলে দেয়। পরক্ষণেই মিয়াকে আমরা দেখি পজেসড হতে। তার চোখের পিউপিল প্রশস্ত হয় এবং অদ্ভুতভাবে মিয়া রেইলির দিকে তাকিয়ে বলে দে লাইক ইউ। এরপর আমরা দেখতে পাই ঘরের দরজা নিজে থেকে বন্ধ হতে। তা দেখে তারা ভয় পাওয়ার বদলে বরং আরও উচ্ছ্বসিত হয় ও আরও চিয়ার আপ করতে থাকে। এখানে কিছুটা হলেও রিফ্লেক্টেড হয় আজকের জেনারেশন কোন দিকে এগোচ্ছে। কিছু ছেলে মেয়েরা শুধুমাত্র থ্রিল বা অ্যাডভেঞ্চারের জন্য এমন কিছু জিনিস ঘটাচ্ছে যার পরিণাম ভয়ঙ্কর। আমরা মিয়ার ঠোঁটের কাছে ব্ল্যাকিশ স্পট পড়তে দেখি। সে রেইলির দিকে তাকিয়ে বলতে থাকে ও তোমার পিছনে। এতে রেইলি ঘাবড়ে যায় এবং ভয় পায়। এরপর হেইলি জশকে ওয়ার্নিং দেয় 83 সেকেন্ডস হয়ে গেছে। জশ এবার মিয়ার হাত থেকে সিরামিকটা ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পেরিয়ে যায় 90 সেকেন্ডসের টাইম লিমিট। রুমের লাইট ফ্লিকার করতে থাকে এবং ফাইনালি 110 সেকেন্ডস নাগাদ হেইলি ও জশ দুজনে টান মারলে তবে হাতটা ছাড়াতে পারে। অন্যদিকে একজন মোমবাতি নিভিয়ে দেয়। এরপর সবাই যখন সিরিয়াস হয়ে মিয়ার দিকে তাকিয়ে থাকে, মিয়া বলে ওঠে দ্যাট ওয়াজ অ্যামেজিং। এরপর লিটারেলি সবাই আবার পার্টি মুডে চলে আসে। রেইলি রাতে ভয় পেয়ে জেডের কাছে শুতে গেলে জেড তাকে তাড়িয়ে দেয়। এরপর সে মিয়ার কাছে যায় শোয়ার জন্য। রেইলি মিয়ার কাছে তার মা কিভাবে মারা গেছে জানতে চাইলে মিয়া জানায় তার মা অ্যাক্সিডেন্টলি অনেকগুলো স্লিপিং পিলস খেয়ে ফেলেছিল। তার বাবা ঘুমিয়ে থাকায় বুঝতে পারেনি। সকালে উঠে দরজা খুললে তার মাকে মৃত পাওয়া যায়। মিয়া বলে দরজায় অনেকগুলো স্ক্র্যাচ ছিল। সে বলে তার মা বাঁচার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়। এখানে আমরা দেখি মিয়া এখনও অ্যাকসেপ্ট করতে পারেনি যে তার মা সুইসাইড করেছে। সেভাবে তার মা অ্যাক্সিডেন্টলি মারা গেছে। এরপর রেইলি বলে সে এবং জেড সব সময় তার সাথে থাকবে। এরপর রেইলি ঘুমিয়ে পড়লে মিয়া তার কান থেকে ইয়ারফোন খুলে ফোনটা সরিয়ে রাখে, কিন্তু পরক্ষণেই আমরা দেখি একটা অদ্ভুত হাত রেইলির মাথায় হাত বোলাচ্ছে। স্কুলে আমরা জেডকে দেখি হেইলির সাথে মিট করতে। সে বলে ড্যানিয়েল একবার ট্রাই করতে চায় সেই সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স। হেইলি বলে তার এবং জশের স্পেস অকুপাইড, সুতরাং তাদের প্লেসে পার্টি করতে পারবে না। জেড নিজের হোম ইনভিটেশন দেয় ওদের। সময় মতো ড্যানিয়েল ও বাকি সঙ্গী সাথীরা এলে সিউ এর সন্দেহ হয় তারা হয়তো পার্টির প্ল্যান করছে, কিন্তু সবাই ব্যাপারটা ডিনাই করলে সিউ বেশি ভাবে না। তার নাইট ডিউটি থাকায় সে রেইলিকে ওয়ার্ন করে অফিস চলে যায়। রাত হলে আমরা সবাইকে সেই সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্সের জন্য অ্যারেঞ্জমেন্টস করতে দেখি। সব অ্যারেঞ্জমেন্ট শেষে ড্যানিয়েলকে মিয়ার মতো চেয়ারে বাঁধা হয়। এখানে আমরা জানতে পারি সেই অদ্ভুত হাতটির আসল উৎস। জস জানায় এটা অ্যাকচুয়ালি একজন মিডিয়াম, মানে যে স্পিরিট ওয়ার্ল্ড আর আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যোগাযোগ রক্ষা করে তার হাত। সিরামিক হাতটি সেই হাতের ওপর রেখে বানানো হয়েছে। জশ এও বলে যে এই রকম রিউমার্স আছে যে আসল হাতটা আসলে সিরামিকের নিচে চাপা আছে। ঠিক আগের বারের প্রসেসের মতো ড্যানিয়েল টক টু মি বললে আমরা দেখি সে নিজের সামনে একটা ঘোস্ট দেখতে পায়, কিন্তু ভয়ে সে তার দিকে তাকাতে পারে না। এরপর সে নিজের মনে বল জোগাড় করে ফাইনালি সেই ঘোস্টের দিকে তাকিয়ে বলে আই লেট ইউ ইন। সঙ্গে সঙ্গে সে পজেসড হয়ে যায়। এরপর সে জেডের দিকে তাকিয়ে কিছু মিন মন্তব্য করে, মিয়ার দিকে পয়েন্ট আউট করে সেক্সুয়াল অঙ্গভঙ্গি করা শুরু করে। এতে জেড আনকমফোর্টেবল ফিল করলেও বাকিরা মজা নিতে থাকে। এরপর ড্যানিয়েলের ভেতর থাকা ঘোস্ট ড্যানিয়েলের সাথে ইন্টারকোর্স করা শুরু করলে জেডের পেট ডগ ড্যানিয়েলের কাছে আসে। এরপর সেই কুকুরটি ড্যানিয়েলকে চাটতে থাকলে ড্যানিয়েলও তাকে কিস ব্যাক করে।
এটা দেখে জেড বিরক্ত হয়ে হাতটা ছাড়িয়ে মোমবাতি নিভিয়ে দেয়। নিজের সেন্সে আসার পর ড্যানিয়েল বুঝতে পারে তার সাথে কি হয়েছে এবং সে বেরিয়ে চলে যায়। এরপর জেড চলে গেলে আমরা সকলকে দেখি একে একে সেই হাত ধরে কাইন্ড অফ পজেসড হতে। পরে ড্যানিয়েল ও জেড ফিরে এসে পার্টি জয়েন করে। রাইলি সব দেখে ইন্টারেস্টেড হয়ে সেখানে পার্টিসিপেট করতে চায়, কিন্তু জেড মানা করে। কিন্তু রাইলি জোর করলে মিয়া রাইলিকে সমর্থন করে এবং জানায় তাকে একটা সুযোগ দিতে। সেই সময় জেড ও ড্যানিয়েল বাইরে থাকায় তারা ব্যাপারটা জানতে পারে না। রাইলি হাতটি ধরার পর টক টু মি বললে সে যা দেখতে পায় তাতে স্তম্ভিত হয়ে যায়। আমরা দেখি অন্যদের মতো সে ভয় পায় না, বরং অনেকটা অবাক হয়ে যায়। এরপর রাইলি অদ্ভুতভাবে মিয়ার দিকে তাকায়। মিয়া রাইলিকে বলতে বলে আই লেট ইউ ইন। রাইলি কিছু না ভেবে সেটি বলে দেয় এবং সঙ্গে সঙ্গে পজেসড হয়ে যায়। পজেসড হওয়ার পর রাইলি বলতে থাকে আই অ্যাম সো সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি তোমাকে খুব মিস করি মি। আমাদের বুঝতে অসুবিধা হয় না, আসলে মিয়ার মা পজেস করেছে রাইলিকে। মিয়া নিজের মাকে এতদিন পর পেয়ে ইমোশনাল হয়ে যায় এবং তাকে যেতে দিতে অস্বীকার করে। অন্যদিকে 90 সেকেন্ডসের কাছাকাছি টাইম চলে এলে হেলি ওয়ার্ন করে, কিন্তু মিয়া তাদের কাছে আরও টাইম চায়। দেখতে দেখতে 90 সেকেন্ডস হওয়ার আগে আগে রাইলি হঠাৎ করে ভয়ানকভাবে নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করে। সেটা ক্রমশ বাড়তে থাকলে আমরা দেখতে পাই রাইলি নিজেকে সরিয়ে টেবিলের ওপর মাথা ঠুকতে থাকে। রাইলির মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেলেও সে থামে না। এতে সবাই ভয় পেয়ে যায়। অবশেষে অনেক কষ্ট করে রাইলির হাত থেকে সেই হাতটা ছাড়ানো হয়, কিন্তু রাইলির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অ্যাম্বুলেন্স আর পুলিশ দুটোই ডাকতে হয়। আমরা মিয়াকে দেখি একটা ঘরের মধ্যে থাকতে। হঠাৎ করেই সে কাঁচের দরজা দিয়ে একটা অদ্ভুত আভা দেখতে পায়। পুলিশের জিজ্ঞাসাবাদের পর মিয়াকে তার বাবা ফিরিয়ে নিয়ে আসে। মিয়ার বাবা মীর সাথে কথা বলতে চাইলে মিয়া তাকে ইগনোর করে। একটু জোর করলে মিয়া জানায় সে রাইলিকে ড্রাগ দেয়নি। এরপর মিয়া তার বাবাকে মিয়ার মা সম্পর্কে কনফ্রন্ট করলে তিনি চুপ করে যান। মিয়া তার রুমে চলে যায়। আমরা মিয়াকে দেখি তার ব্যাগে করে সিরামিকের হাতটা নিয়ে আসতে। এরপর মিয়া ক্যাব বুক করে হসপিটালের জন্য। সিন শিফট হয় হসপিটালে। সিউ রাইলির অবস্থা দেখে নিজেকে সামলাতে পারে না। জেড ও ড্যানিয়েলের সাথে মিয়া রাইলিকে দেখতে হসপিটাল যায়। সিউ মিয়াকে দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ে। এরপর মিয়া রাইলিকে দেখতে গেলে সিউ প্রচণ্ড রাগ করে মিয়ার ওপর। সে ভাবে মিয়া হয়তো তার ছেলেকে ড্রাগ দিয়েছে। সিউ মিয়াকে রাইলির কাছে আসতে বারণ করে। এরপর মিয়া কাঁদতে কাঁদতে বাথরুমে গেলে সে নিজের মায়ের আত্মাকে দেখতে পায়। এসব দেখে ডিস্টার্বড হয়ে সে আবার কাঁদতে শুরু করলে ড্যানিয়েল মিয়াকে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দেয়। ড্যানিয়েল নিজের বাড়িতে জানিয়েছিল সে কাজিনের বাড়ি থাকবে, তাই সে বাড়ি যেতে পারে না। মিয়া তাকে তাদের বাড়িতে স্টে করার অফার দেয়। সেখানে দুজনের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি ড্যানিয়েল ও মিয়া এককালে বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে একটা আনইজি ফিলিং থাকলেও দুজনেই সেটাকে অ্যাভয়েড করে একে অপরের অপোজিটে শুয়ে পড়ে। রাতে মিয়ার ঘুম না আসায় সে নিজের ফোনে তার এবং তার মায়ের ভিডিওস দেখছিল। খানিকক্ষণ ফোন ঘেটে মিয়া ঘুমিয়ে পড়ে, কিন্তু ড্রিমের মধ্যে সে দেখে ড্যানিয়েল ও সে নিজেদের রুমে কিস করছে এবং ব্যাকগ্রাউন্ডে দরজা ধাক্কা দেওয়ার শব্দ হচ্ছে। এই সময় সে দেখে সুইসাইড করার পর তার মাকে কিভাবে তার বাবা বার করে এনেছিল। সেখানে তার বাবা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের হাতের দিকে তাকালে সে দেখতে পায় তার হাতে সেই কাঠের টুকরো লেগে আছে যেরকম তার মায়ের হাতে ছিল। এই ভয়ানক স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠলে সে দেখে দেওয়ালের অন্ধকার কোণে কিছু একটা জিনিস নড়ছে। প্রথমে চোখের ভুল মনে হলেও আমরা দেখতে পাই সাদা নাইট ড্রেস পরা এক বৃদ্ধ মহিলা হাঁটুতে ভর দিয়ে মেঝের উপর হেঁটে তাদের দিকেই আসছে। সে দেখে সেই মহিলা ড্যানিয়েলের কাছে গিয়ে তার পায়ের আঙুল চুষতে থাকে। এইসব দেখার পর মিয়া চেঁচিয়ে ড্যানিয়েলকে ডাকলেও তার ঘুম ভাঙে না। কিন্তু কিছুক্ষণ পর ড্যানিয়েলের ঘুম ভাঙলে আমরা দেখি মিয়াই আঙুল চুষছে। ড্যানিয়েল ভয়ে তার থেকে পা সরিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মিয়া বুঝে উঠতে পারে না কি হলো তার সাথে। সে ড্যানিয়েলকে বলে ওরা আমাকে ফলো করেছে, ওরা এখানে এসে গেছে, ওই মহিলা পা চাটছিল। কিন্তু ড্যানিয়েল বিশ্বাস করে না।
সে চলে গেলে মিয়া আবারও সেই হাত নিয়ে তার মায়ের স্পিরিটের সাথে কথা বলা শুরু করে। মিয়া তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কি সুইসাইড করেছো? তার মা এর আত্মা বলে, না, আমি ইচ্ছাকৃত করিনি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে চাইনি, আমি এখানেই আছি। সে বলে রাইলির সাহায্যের দরকার। মিয়া এরপর ওই হাতটা নিয়ে শুয়ে পড়লে আমরা দেখি সেই আত্মাটাও তার সাথে শুয়ে পড়েছে। সিন চেঞ্জ হলে আমরা দেখি রাইলিকে তার মা আর দিদি স্পঞ্জিং করাচ্ছে। তার মা কোনো একটা কাজে বাইরে গেলে রাইলি হঠাৎ করেই পজেসড হয়ে যায়। সে পজেশনের মধ্যে আবারও নিজের মাথা ঢুকতে শুরু করে। জেড এতে ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। সু আর জেড মিলে রাইলিকে সামলাতে পারে না। আমরা দেখি এক ভয়ঙ্কর দৃশ্য, রাইলি তার নিজের রক্ত বাথরুমের মেঝে থেকে চাটতে থাকে। এরপর হেইলি, জশ, মিয়া, জেড ও ড্যানিয়েল মিলে এক মিটিংয়ে বসে। তারা ডিসকাস করে কিভাবে রাইলিকে সুস্থ করা যায়। এইসব ডিসকাশন চলাকালীন জশ রিভিল করে প্রথম যে ভিকটিম তার কেস, যে নিজের দাদাকে স্ট্যাব করে নিজে সুইসাইড করেছিল। সে বলে তার দাদা হেল্প করতে পারবে। তারা সকলে মিলে তার দাদার কাছে গেলে তার দাদা প্রথমেই জশ আর হেইলিকে দায়ী করে তার ভাইয়ের মৃত্যুর জন্য। সে তাদের হেল্প করবে না বলে বাসে উঠে গেলেও মিয়া আর জেডকে দেখে সে জানায় সে সত্যিই জানে না তাদের কিভাবে হেল্প করবে। এই সময় আমরা এও জানতে পারি কেবল মিয়া একাই সেই ঘোস্টদের দেখতে পাচ্ছিল, বাকিরা কেউ সেই সিরামিকের হাত ছাড়া কখনো ঘোস্ট দেখেনি। অনেক ডিসকাশনের পর ডিসাইড করা হয় মিয়া আবার সেই হাত নিয়ে রাইলির কাছে যাবে। রাইলিকে সেই হাত ধরিয়ে তাকে বলতে বলবে টক টু মি। সেই মতো হসপিটালে গিয়ে রাইলির কাছে সেই হাত নিয়ে তার হাত সেরামিকের হাতের ওপর রেখে টক টু মি বললে কোনো কিছু হয় না। মিয়া ডিসাইড করে সে নিজে হাত রাখবে রাইলির হাতে এবং সে আত্মার সাথে কথা বলবে। সে যখন রাইলির হাতের ওপর নিজের হাত রেখে টক টু মি বলে, সামনেই একটা বাচ্চা মেয়ে দেখতে পায়। সে মেয়েটিকে বলে, তুমি কি জানো এই ছেলেটা কোথায়? মেয়েটা বলে, তুমি কি ওকে দেখতে চাও? আমি তাহলে নিয়ে যেতে পারি। মিয়া রাজি হলে খানিকক্ষণের মধ্যে মিয়া একটা অদ্ভুত জায়গায় যায় যেখানে চারিদিকে আগুন জ্বলছে আর অনেক আত্মা রাইলিকে ছেঁকে ধরে তার সোল ভক্ষণ করছে। এই দৃশ্য দেখে ফেরত আসার পর মিয়া ভয় কুঁকড়ে যায়। সে নিজের মনে বিড়বিড় করতে করতে বাড়ি চলে যায়। সেখানে তার বাবা তার কাছে কিছু ঘটনা রিভিল করে। সে তার মায়ের সুইসাইড নোট পড়ে শোনায়। মিয়া সব শুনে বুঝতে পারে তার মা জেনে বুঝে সুইসাইড করেছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল। মিয়া তার বাবাকে হাক করে এবং নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে সেই হাতের সাহায্যে তার মাকে কনফ্রন্ট করলে সে বলে তোমার বাবা মিথ্যা বলছে। মিয়া জিজ্ঞাসা করে সে কেন নোট লিখেছিল। এরপর তার মা এক অদ্ভুত কথা বলে। সে বলে ওটা তোমার বাবা নয়। মিয়া বুঝতে পারে না তার মা কী কথা বলছে। পিছনে আমরা শুনতে পাই তার বাবা দরজায় ধাক্কা মেরে বলছে মিয়া দরজা খোলো। মিয়ার মা বলে ওরা তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ম্যানিপুলেট করছে। এরপর দরজা ধাক্কা দেওয়ার শব্দ বাড়তে থাকে। মিয়ার মা জানায় রাইলি অনেক সাফার করছে। মিয়া বলে আমি কি করে রাইলিকে বাঁচাবো? তার মা বলে তাকে হত্যা করে তুমি রাইলিকে মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। মিয়া বলে মা আমি পারবো না। তার মা বলে তোমাকে করতে হবে, আমি ওর দেখাশোনা করব। এরপর আমরা দেখি এক ভয়ানক আত্মা মিয়ার বাবার রূপে মিয়াকে অ্যাটাক করে। অন্যদিকে মিয়ার বাবাও শব্দ শুনে নিজের মেয়ের রুমের দিকে যায়। মিয়াকে সেই আত্মা মারতেই যাবে। মিয়া সেই সময় নিজেকে বাঁচানোর জন্য মেঝেতে পড়ে থাকা একটি কাঁচি নিয়ে নেয়। কিন্তু মিয়ার আসল বাবা মিয়ার ঘরের দরজা ভেঙে মিয়াকে ঝাঁকুনি দিলে মিয়া ওটাকে সেই দুষ্ট আত্মা ভেবে তার গলায় কাঁচি দিয়ে স্ট্যাব করে। এরপর রক্ত বেরোনো স্টার্ট হলে মিয়া নিজের ভুল বুঝতে পারে। সে তার বাবাকে সে অবস্থায় ফেলে জেডকে ফোন করে নিজের কাছে ডাকে। জেড জানায় রাইলি এখন অনেক ভালো আছে, সে ট্রিটমেন্টে রেসপন্স করছে। কিন্তু মিয়াকে আমরা এই কথা শুনে খুশি হতে দেখি না। এরপর জেড গাড়ি নিয়ে বেরোলে আমরা দেখি মিয়াকে হসপিটালের দিকে এগোতে। সে রাইলির কাছে গিয়ে তাকে দেখতে থাকে। সিউ এসে মিয়ার সাথে দেখা করে এবং জানায় সে মিয়াকে ভুল বুঝেছিল। মিয়ার কাছে সে তার বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। সে বলে রাইলির শরীরে কোনো ড্রাগ পাওয়া যায়নি,
ওর হয়তো ইমোশনাল ব্রেকডাউন হয়েছিল, কিন্তু সে ওটা আর ফেস করতে পারেনি, তাই মিয়াকে দোষারোপ করছিল। মিয়া সব শুনে বলে সে রাইলির সাথে কিছুক্ষণ একা থাকতে চায়। এরপর আমরা দেখি সে রাইলির জায়গায় একটা বৃদ্ধ আত্মাকে দেখে। সে কনস্ট্যান্টলি রাইলিকে মারার জন্য মিয়াকে প্রভোক করে। অন্যদিকে জেড মিয়ার ঘরে গিয়ে দেখতে পায় তার বাবার অবস্থা। তার বুঝতে অসুবিধা হয় না মিয়া আর নিজের মধ্যে নেই। সে ফোন করে তার মাকে ওয়ার্ন করে। সু রাইলির রুমে সঙ্গে সঙ্গে গেলে আমরা দেখতে পাই সে মিসিং। এরপর জেড মিয়ার বাবার জন্য অ্যাম্বুলেন্স ডাকে। সে হসপিটালে গিয়ে সেখানকার কম্পাউন্ডে দেখে মিয়া রাইলিকে হুইল চেয়ারে করে কোথাও নিয়ে যাচ্ছে। জেড মিয়াকে ডাকতে ডাকতে তার পিছনে দৌড়ায়। অন্যদিকে মিয়া রাইলিকে নিয়ে হসপিটালের পিছনের রাস্তা দিয়ে মেন রোডের দিকে যেতে থাকে। মিয়া অবশ্য রাইলির জায়গায় ওই বৃদ্ধকে দেখছিল। এরপর মিয়ার মা মিয়াকে এসে প্রভোক করে রাইলিকে হাই রোডে ঠেলে দেওয়ার জন্য। আমরা দেখি সামনে থেকে আসা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় কিছুর। প্রথমে মনে হয় যে রাইলিকে হয়তো মিয়া ঠেলে দিয়েছে, কিন্তু পরে আমরা দেখি জেড রাইলির হুইল চেয়ারের কাছে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মিয়া রাস্তায় পড়ে। এরপর আমরা মিয়াকে দেখি রক্তাক্ত অবস্থায় হেঁটে যেতে। এরপরের সিনে চোখের পলক খুললে মিয়া নিজেকে হসপিটালের ভেতরে পায়। আমরা দেখি রাইলি পুরোপুরি সুস্থ হয়ে তার মা ও দিদির সাথে গল্প করছে। এরপর মিয়া তার বাবাকে দেখতে পায়। সে তার বাবাকে ফলো করলে লাইট আস্তে আস্তে অফ হয়ে যায়। এরপর সে দেখতে পায় আয়নায় তাকে দেখা যাচ্ছে না। সে দেখে তার হাতের আঙুল বেঁকে গেছে। এরপর মিয়া তার বাবার পিছনে ছুটতে থাকলে সব আলো একে একে নিভে সারা হসপিটাল অন্ধকারে ভরে যায়। এরপর অন্ধকারের মধ্যে সে একটা মোমবাতির আলো দেখতে পায়। সে আলোটার দিকে এগিয়ে গেলে দেখে সামনে একটা হাত বেরিয়ে। হাতটা ধরলে সে নিজের সামনে একটি ছেলেদের গ্রুপ দেখে। সেখানে একটি ছেলে মিয়ার হাত ধরে বলে, আই লেট ইউ উইন। অ্যান্ড এখানেই সিনেমা শেষ হয়। এবার আপনারা হয়তো কনফিউজড হয়ে গেছেন একটু। আমি এখানে ক্ল্যারিফাই করে দিই। আসলে মিয়া সেদিন 90 সেকেন্ডসের বেশি হাত ধরে থাকায় ঘোস্টরা তার সাথে থেকে গিয়েছিল, কিন্তু মিয়ার বেশি কিছু ক্ষতি করতে পারেনি। অন্যদিকে এইসব আত্মাদের প্রথম থেকেই রাইলির উপর নজর ছিল, কারণ রাইলির বয়স কম থাকায় তাকে পজেস করতে সুবিধা হবে। মিয়ার থ্রু তারা রাইলির কাছে থাকছিল। এই কারণে ফার্স্ট হাফে আমরা সেই পোড়া হাতটি রাইলির গায়ে দেখি, কিন্তু রাইলি নিজে থেকে আত্মাদের ইনভাইট করলে অনেক আত্মা একসাথে রাইলির মধ্যে ঢুকে যায়। এর মধ্যে মিয়ার মাও ছিল। মিয়ার বাবা যে সুইসাইড নোট পড়ে শুনিয়েছিল সেটা অ্যাকচুয়ালি সত্য। তার মা নিজে থেকেই প্ল্যান করে সুইসাইড করেছিল, কিন্তু তার মানসিক সমস্যা থাকায় সে পরে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার মা সেই অন্ধকার জগতে নিজে একা ফিল করায় চেয়েছিল রাইলিও তার সাথে আসুক। এই কারণে সে মিয়াকে বারবার প্রভোক করে। অন্যদিকে অন্যান্য আত্মারা রাইলির বডি ও সোলের উপর ফিট করতে চাইছিল। অবশেষে মিয়া তার মায়ের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে সুইসাইড করে। সে রাইলিকে এতটাই ভালোবাসত যে তাকে হত্যা করতে সে পারেনি। এই সুইসাইড সে না বুঝে করে ফেলায় সে সেই অন্ধকার জগতেই আটকে যায়, এবং বাকি সোলদের মতো সেও এখন এই ডাকে সাড়া দিয়ে আসে। লাস্ট সিনে সেই ছেলেদের গ্রুপ এটাই প্রমাণ করে যে যশের কথা মতো আরও একটি হাত আছে, কারণ আমরা মিয়ার হাতটি তার ব্যাগে দেখতে পাই। তার বাবার পিছনে মিয়া ছুটতে গিয়েছিল, যা প্রমাণ করে যে তার বাবা সেই আঘাত থেকে বেঁচে ফিরেছে, যেমন রাইলির ফ্যামিলির সাথে বাড়ি ফেরাও সে দেখেছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মুভি রিকমেন্ডেশন থাকে তবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলি কভার করার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।